গল্পের ১২তম পর্বতে আমরা দেখতে পাই ইউনহিজা জেলের ভিতর থেকে চাইডোজনের কথা সে ভাবতে থাকে। তার সন্তানের চেহারা দেখতে পেয়ে আয়নাতে সে অনেক বেশি রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। তারপর জেলের ভিতর তার সাথে দেখা করতে আসে লি সিয়ং। সে বলে, আজকের আর্টিকেলটি আপনি কি পড়েছেন? চাইডোজন জাইর সাথে হসপিটালে তারা দেখা করেছে, তাই আমি বাবা আপনার জন্য আপনার বইটি পুরো কমপ্লিট করে দিব। ইউনহিজা তাকে বলে, তুমি ইওরা সাথে দেখা করো আর আমার তরফ থেকে একটা উপহার দিয়ে দিও। সে সময় অতীতে আমরা দেখতে পাই সে জেলের ভিতর থেকে ইওরা চিঠি পড়তে থাকে। সেখানে তাকে বলে, ৩ বছর হয়ে গিয়েছে, তুমি আমার সাথে এখনো কথা বলনি। ইউনহিজা লি সিয়ংকে বলে, তুমি তাকে বলবে সে যে জিনিসের জন্য অপেক্ষা করতেছে সেটা খুব শীঘ্রই তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। এ পাশে তখন আমরা দেখতে পাই ইওরা সে নিউজে দেখতে থাকে রিপোর্টার পার্কি মার্ডার হয়েছে, যেটি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। অপরদিকে ইউনহিজা অনেক বেশি রাগান্বিত ভাবে থাকে আর সেই সব মানুষের কথা ভাবতে থাকে যাদেরকে সে নেক্সটে মার্ডার করবে, যেখানে ছিল রিপোর্টার পার্কি, গিলমন অন, চাইহি, চাইডোজেন। তারপর চাহি তাকে বলেছিল সে তোমার সন্তান না, তুমি তার কাছে গেলে আমি তোমাকে শেষ করে দিব। এসব কথা ভেবে সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। ইউনহিজা সে সময় কল্পনা করতে থাকে তার সামনে দাঁড়িয়ে আছে তার সন্তান, আর তার নাম ধরে তাকে ডাক দিলে চাইডোজেন তার দিকে অনেক রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তারপর তার কানে কানে কিছু একটা বললে সে অনেক বেশি রেগে যায় ও তার সন্তানের গলা চেপে ধরে তাকে মেরে ফেলার জন্য। চাইডোজেন তার বাবার দিকে তাকিয়ে সে পাগলের মতো হাসতে থাকে, যেটি দেখে সে জেলের ভিতর তার চোখ খুলে যায়। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখতেছিল। এই স্বপ্নটি দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় গত পর্বে লি সিয়ং ও চাইডোজেনের মধ্যে ফাইট, যেখানে দুইজন একে অপরকে মারার চেষ্টা করতে থাকে। চাইডোজেন লি সিয়ংকে গত পর্বতে বলেছিল তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তারপর সে পাগলের মতো হাসতে থাকে। সেই সময় লি সিয়ং তাকে ধাক্কা মেরে সে ফেলে দিয়ে হাতুড় দিয়ে মারার চেষ্টা করতে থাকে। চাইডোজেন তাকে মেরে সে নিচে ফেলে দেয় আর বলে, তোর মধ্যে কি কোনো শক্তি নেই? এতটুকুই, তুই যে কোনো কিছু কর না কেন তুই কখনো আমার বাবার মতো হতে পারবি না। তারপর আবারও তাকে হাতুড় দিয়ে মারার চেষ্টা করে। সেই সময় রাস্তা দিয়ে একটা ছোট ছেলে হেঁটে যাচ্ছিল। লি সিয়ং বাচ্চাটিকে ধরতে গেলে সেই সময় তাকে বাঁচিয়ে ফেলে চাইডোজেন, আর লি সিয়ং সেই সময় তার উপর হাতুড় দিয়ে বাড়ি মেরে দেয়। তারপর আবারও সে মারতে গেলে বাচ্চাটিকে সে সেভ করে ফেলে। গাড়িতে শব্দ হওয়ার কারণে অন্য আশেপাশে মানুষ বাইরে আসলে তারপর সেখানে থেকে দৌড়ে পালিয়ে চলে যায় লি সিয়ং। চাইডোজেন বাচ্চাটির চোখে মুখে ভয় দেখতে পেয়ে তাকে সে সান্ত্বনা দেয় যেন সে কোনো কিছুর ভয় না পায়। অপরদিকে লি সিয়ং মিনি ট্রাকের মধ্যে এসে মাস্ক খুলে অনেক বেশি রাগান্বিত ভাবে থাকে। সে কোনোভাবে মারতে পারেনি, উল্টো সে প্রতিবারই তার কাছে থেকে মার খেয়ে এসেছে, যেটা ভেবে তার মাথা পুরো খারাপ হয়ে যায়। তারপর আমাদের অতীতের সিন দেখানো হয় যেখানে ইউনহিজা সে ট্রাকে করে পালিয়ে যাচ্ছিল আর তাকে ফলো করে যাচ্ছিল পুলিশ অফিসাররা তাকে ধরার জন্য। আর কিভাবে সে ধরা পড়েছিল আর পাগলের মতো সে ধরা পড়ার পর হাসতেছিল। সে বলেছিল একজন শয়তান কখনো তার শক্তি দেখানোর জন্য কোনো সময় নষ্ট করে না। এসব কথা ভাবতে থাকে লি সিয়ং। তারপর সে অনেক রাগান্বিত ভাবে যেতে থাকে সামনের দিকে। অপরদিকে জেলখানায় বসে থেকে ইউনহিজা এসব কথাও সে ভাবতে থাকে। তারপর ইউনহু তার ছোট বোনের হেয়ার শপের সামনে আসলে দেখতে পায় সেটি বন্ধ। তারপর সে দৌড়ে তাকে খুঁজে বের করার জন্য যেতে থাকে। চাইডোজেনের মা রেস্টুরেন্ট থেকে বাইরে যেতে লাগলে তার সাথে ধাক্কা লেগে যায় ইওরার সাথে। চাইহি তার কাছে ক্ষমা চেয়ে সে বাসার দিকে যেতে থাকলে ইওরা তার দিকে সে তাকিয়ে থাকে বড় চোখ করে। অপরদিকে সোজিন তার হেয়ার শপ থেকে বাসার দিকে সে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে তাকে ফলো করতে থাকে একটি ছেলে এবং তার হাত ধরে সে চিৎকার দিয়ে উঠে আর বলে, তুমি কেন এই ধরনের কাজ করো? তখন ছেলেটি বলে, আমি তোমাকে লাইক করি। তার সাথে ডেটে যার কথা বলে রেগে সোজিন বলে, তুমি জানো আমার ভাই পুলিশে আছে, যদি সে জানতে পারে তোমাকে মেরে ফেলবে। এ কথা বলে সে চলে যায়। ছেলেটি আবার তাকে ফলো করতে গেলে সেই সময় ইউনহো সেই ছেলেটিকে হাত ধরে টেনে নিয়ে আসে আর তার গলা চেপে ধরে আর তাকে বড় ভয় দেখাতে থাকে। ওই মেয়েটির পিছনে তোকে যদি দেখি তাহলে আমি তোকে মেরে ফেলবো। তারপর তাকে ছেড়ে দিলে সে দৌড়ে ওখান থেকে পালিয়ে চলে যায়। তারপর ইউনহো তার ছোট বোনকে ফলো করতে থাকে। এপাশে লি সিয়ং এর বাবাকে ডিটেকটিভ কিম তার সন্তানের অপরাধের কথা বলে সেটি সে কোনোভাবে বিশ্বাস করতে চায় না। সেই সময় চাইডোজেন তার বাবাকে প্রশ্ন করে, আপনার ছেলের সাথে লাস্টবার আপনি কবে দেখা করেছেন? সে এখন কি কাজ করতেছে আপনি কি জানেন? তখন তার বাবা বলে, সে এখন বড় হয়ে গিয়েছে, তার খবর বাবা মা রাখার কি এতই জরুরি হয়ে পড়েছে? আপনারা যদি আমার সাথে কথা বলতে চান তাহলে ওয়ারেন্ট নিয়ে আসেন, আমার সাথে দেখা করুন, তার আগে আমার সাথে আপনি কোনো কথা বলতে পারবেন না। এ কথা বলে সে ওখান থেকে চলে যায়। ডিটেকটিভ কিম সেই সময় বলে, তার সন্তান হয়তো বা অনেক বেশি আইন ভঙ্গ করেছে যার জন্য তার এত বেশি নলেজ রয়েছে। চাইডোজেন লি সিয়ং এর বাসার আশেপাশে সে লক্ষ্য করে দেখতে পায় প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যেটি দেখে তার অনেক বেশি সন্দেহ লাগে। এ পাশে যাই চাইডোজেনের কথা বাসায় বসে থেকে ভাবতে থাকে। তাকে বলেছিল আজকের পর থেকে তুমি বাসায় থেকে বের হবে না। এসব কথা ভেবে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে চাইডোজেন লি সিয়ং এর সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে থাকে তাদের বাড়ির আশেপাশে, যেটি নিয়ে সে অনেক বেশি চিন্তিত হয়। তারপর পুলিশ স্টেশনে চলে আসে। যাই তাকে দেখে সে পুরোই অবাক হয়ে যায়। তারপর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন
কেন হঠাৎ করে এখানে এসেছো? তখন সে বলে আমি ভেবেছিলাম তুমি একা এখানে থাকবে, এই জন্যই আমি এখানে চলে এসেছি। তাছাড়া আমি তোমাকে অনেক বেশি মিস করতেছি। তারপর তাকে জড়িয়ে ধরলে সেই সময় তাকে জিজ্ঞেস করে তুমি কি কোনো ব্যথা পেয়েছো? চাইল্ডজন বলে তেমন কোনো ব্যথা পাইনি আমি। তারপরের সিনে আমাদেরকে দেখানো হয় যাই পুলিশ স্টেশনে তাকে ঘুমাতে বললে সে বলে আমার কোনো ঘুম পায়নি। যাই বলে চুপচাপ থাকো আর এখানে এসে ঘুমিয়ে পড়ো, না হলে আমি চলে যাব। তার কথা শুনে সে তাড়াতাড়ি বেডের কাছে যায় আর তার সামনে বসে। এসে বলে আমি ব্যথা পেয়েছি, আমার কোনো হাড্ডি ভেঙে যায়নি। যাই বলে তোমার কোনো কিছু হতেই থাকে সব সময়। সে আরো তাকে জিজ্ঞেস করে তুমি কি রিপোর্টার পার্কির কেস ইনভেস্টিগেশন করতেছো? আমি তার শু দেখেছিলাম, সে আমাদের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলেছিল। চাইল্ডজন সে সময় বলে এটি একটি কপিক্যাট ক্রাইম ইউনহিজার মতো, যেটি শোনার পর সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। যাই তাকে বলে তুমি কোনো অতিরিক্ত টেনশন করো না, যে কোনো কিছু হয়ে যাক না কেন সবার আগে আমাকে তুমি সবকিছু বলবে, মনের ভিতর কোনো কিছু চেপে রাখবে না, তাহলে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে। তার কথাগুলো শুনে সে তার দিকে শুধু তাকিয়ে থাকে। অপরদিকে গিলমন অন সে তার বাসায় আসলে তার মা বাবার ছবির দিকে তাকিয়ে থেকে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে ইউনহিজার কথাগুলো অনেক বেশি মনে পড়ে। তাকে বলেছিল এরপর তোমার বোনের সময় চলে এসেছে। গিলমন অন আমি মনে করি তোমার এখন তোমার বোনের সাথে থাকা উচিত। এই কথাগুলো শোনার পর তার মাথা পুরো পাগল হয়ে গিয়েছিল, তাকে মারতে উঠেছিল সে। এইসব কথা ভেবে সে অনেক বেশি কান্না করতে থাকে আর ভাবতে থাকে কিভাবে তার ছোট বোনকে সে বাঁচাবে। পরের দিন পুলিশ স্টেশনে ইয়নজি চাইডোজেনকে বলে লি সিয়ং এর মা তার বাবার সাথে ডিভোর্স হওয়ার পর সে চলে গিয়েছে এবং তার বাবার সাথে তার কোনো সম্পর্ক ভালো নেই। সে দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিল এবং মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলেছে। শেয়ার মার্কেটে সে অনেক গ্রাহকের টাকা মেরে দিয়েছে আর সব থেকে বড় কথা সেই সব গ্রাহকরা তার ক্লোজ বন্ধু ছিল। তারপর সেখানে চলে আসে লি সিয়ং তার লয়ারকে নিয়ে। সে বলে আপনাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। তাকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। ইনভেস্টিগেশন রুমে বসলে তার লয়ার পুলিশ অফিসারকে বলে সে কোনো খারাপ কাজ করেনি। তাকে প্রশ্ন করে তুমি কেন ফেক আইডি বানিয়েছিলে? সে তখন বলে কিছু ইনভেস্টিগেশন করার জন্য আমি ফেক আইডি বানিয়েছিলাম, পুরনো কিছু ঝামেলা শেষ করার জন্য, আমাকে ক্ষমা করে দিবেন। ইয়নজি তাকে প্রশ্ন করে গতকাল রাতে তুমি কোথায় ছিলে এবং তার আগে তুমি কোথায় ছিলে? লি সিয়ং এর লয়ার অফিসারদের বলে আপনারা ফেক আইডি ছাড়া অন্য কোনো কিছু বিষয়ে নিয়ে প্রশ্ন করতে পারবেন না, কারণ আপনাদের কাছে কোনো ফিজিক্যাল এভিডেন্স ও কোনো উইটনেস নেই, তাই কোনো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া জরুরি বিষয় না। লি সিয়ং অফিসারকে বলে 1 মাস আগের কোনো ঘটনা আমার কোনো কিছুই মনে নেই। চাই ডজন লি সিয়ংকে প্রশ্ন করে তুমি জেলের ভিতর সেই সবের মধ্যে উপস্থিত ছিলে যেখানে ইয়ন হি যা উপস্থিত ছিল? তখন সে বলে হ্যাঁ আমি ছিলাম। সিস্টার আমাদেরকে প্রত্যেকটা ইভেন্টের মধ্যে নিয়ে গিয়ে অনেক জ্ঞান পরামর্শ দিত। চাই ডজন বলেন জেল থেকে বের হওয়ার পর তুমি অনেকবার ইয়ন হিজার সাথে দেখা করতে গিয়েছিলে? লি সিয়ং বলে হ্যাঁ আমি তার সাথে অনেকবার দেখা করতে গিয়েছিলাম। একজন মৃত্যুদণ্ড আসামি তার ভিতর কেমন ফিল করে সেটা জানার জন্য আমি তার কাছে গিয়েছিলাম। সে তো তোমার বাবা হয় তাই না? আমি তোমাদের ছবি অনলাইনে দেখেছিলাম, অনেক ভুল কাজ করেছে তাই সে মুক্তি চায়। কতদিন হয়ে গিয়েছে তুমি তোমার বাবার সাথে দেখা করো না, তার কথা কি তোমার মনে পড়ে না? চাই ডজন বলে আমার কথা বাদ দাও, কেন তুমি তোমার বাবার সাথে কথা বলো না? তোমার বাবা তোমাকে পছন্দই তো করে না, এই জন্যই তো তুমি ইয়ন হিজাকে তুমি বাবা বানিয়েছো, তুমি তাকে অনেক বেশি ফলো করো। চাই ডজন লি সিয়ংকে বলে কালকে আমি একটা ছেলের সাথে দেখা করেছিলাম, পুরো একটা গাধা ছেলে ছিল, তাকে মেরে আমি খুব একটা বেশি মজা পাইনি, তাকে দেখে আমার অনেক বেশি অসহায় মনে হচ্ছিল। আরো তার কাছে গিয়ে বলে ইয়ন হিজা ছাড়া তো তার তো কোনো যোগ্যতাই নেই। তার ভয়েস শুনে ডিটেকটিভ কাং এর মনে পড়ে সেই কলমের মধ্যে ভয়েসের কথা যেটা সে রিপোর্টার পার্কিং মার্ডার স্পট থেকে সে চুরি করে নিয়ে এসেছিল। সেখানে শুনতে পেয়েছিল তার কথাগুলো, সে কিভাবে তাকে হত্যা করেছিল। তারপর সে ওখান থেকে চলে গেলে চাই ডজনকে প্রশ্ন করে তুমি কি তার ভয়েস চিনতে পেরেছিলে? তখন সে বলে হ্যাঁ আমি তাকে শুনেছিলাম। এপাশে রিপোর্টার হানজি পুলিশ স্টেশনের ভিতর ঢোকার সময় দেখতে পায় লি সিয়ংকে, দেখে সে পুরো চিনে ফেলে। সে ইয়নজিকে বলে যে ছেলেটি গেল তার সম্পর্কে আমাকে কিছু বলো। তারা বলতে না চাইলে তখন সে বলে এই ছেলেটিকে আমি চাই ডজনের মায়ের রেস্টুরেন্টের আশেপাশে দেখেছিলাম। তারপর সে তার মাকে ফোন দিয়ে বলে আপনি আজকের জন্য রেস্টুরেন্ট বন্ধ করে দেন আর আপনি অফিসের গোয়ের সাথেই থাকবেন, আমি বাসায় এসে সবকিছু আপনাকে বলবো। তার মা তার সন্তানের কথা শুনে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে ইয়নহু শুয়ে থেকে সেদিনের ঘটনা নিয়ে সে স্বপ্ন দেখতে থাকে, যেখানে লি সিয়ং বলে এই মহিলাকে অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল আমাদের, সে বাবার সাথে কোনো ভালো ব্যবহার করেনি। ইয়নহু লি সিয়ংকে বলে তুই কে আমাকে বল, আর আমার বাবার সাথে তোর কি কথা হয়েছে? তখন সে বলে আমি তোকে বলছি না, আমি আমাদের বাবার বুক পূরণ করার জন্য এখানে এসেছি। তুই কি জানিস জেল থেকে বের হওয়ার পর বাবা কাকে খুন করবে সবার আগে? তারপর সে হাতুড়ি দিয়ে যাই ছবিতে মারতে থাকে আর বলে সবার আগে তাকে আমাদেরকে মারতে হবে, সে সবগুলো ঝামেলা করেছে, এই জন্যই সবাই লাইনের আগে সে আছে। তারপরে সিরিয়ালে আছে চাহি ও সজিন, তারা তো নিশ্চিন্তে আছে, তাদের তো কোনো কিছুই ভয় নেই। যেটি শোনার পর সে পুরো অবাক হয়ে যায়। যাওয়ার আগে সে হাসতে হাসতে থাকে ও আগুনে কাপড় জ্বালিয়ে দেয়, যেটি দেখার পর তার মনে পড়ে অতীতে তার বাবা এইভাবে সবাইকে
হত্যা করে কাপড়ে আগুন জ্বালিয়ে দিয়ে আসতো, যেটি মনে পড়ে তার। সে পুরো ভয়ে কাঁপতে থাকে ও পাগলের মতো সে আচরণ করতে থাকে। ডেড বডির ব্লাড দেখে সে চমকে যায় ও তার ঘুম ভেঙে যায়। বর্তমান সময়ে আসলে সে ভয়ে ভয়ে মানসিক রোগে পরিণত হচ্ছে। তারপর সে রুম থেকে বের হয়ে চলে যায়। অপরদিকে গিলমন অন, ইয়ন হিজা, লি সিয়ং তাদের দুজন ছাড়াও জেলের ভিতর তাদের সাথে আর কে কে ছিল সবগুলো সে ইনভেস্টিগেশন করতে থাকে। তারপরে সিনেমা দেখতে পাই যাই শুটিং চলতে থাকে। সাইড অ্যাক্টর হিসাবে শুটিং শেষ করা হয়ে গেলে অন্য স্টাফরা তাকে নিয়ে কথা বলতে থাকে। সেই সময় চলে আসে চিয়ন ও ইয়ং সুন। তাদের দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আরো তার হাত ধরে বলে তোমাকে অনেক ভালোভাবে অভিনয় করতে হবে। সেই সময় চলে আসে চাইডোজন ও তার হাত ধরে ফেলে। ইয়ং সুন বলে তুই কে, হাত ছেড়ে দে আমার। সেই সময় যাই চাইডোজনের হাত ধরে বলে সে আমার বয়ফ্রেন্ড, যেটি শুনে সে হাতটি ছেড়ে দেয়। সেই সময় ইয়ং সুন বলে এটাই তার নিউজের ছেলেটা তাই না, যেটি শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর তার বাসায় চলে আসে এবং যাই বলে প্রথমবার আমি তোমার এত রাগ দেখেছি। তুমি কি সবসময় এইভাবেই মানুষকে বোঝানোর চেষ্টা করো? শুধু আমার সামনেই তুমি এইভাবে কথা বলতে পারো না। ইয়ং সুন আর আমি যখন রোমান্স শুটিং করতেছিলাম তখন থেকেই তুমি তার উপর রেগেছিলে তাই না? তার কথাগুলো শুনে সে পুরো চুপচাপ হয়ে যায়। যাই বলে তুমি যদি আমার প্রত্যেকটা রোমান্স সিন দেখো তাহলে তো তুমি পাগল হয়ে যাবে। তারপর যাই তাকে কিস করে দেয় আর দুজন তখন হাসতে থাকে। বলে আজকে আমরা দুজন অনেক বেশি খুশি। আমরা দুজন এখন থেকে অন্যান্যদের কাপলদের মতো থাকবো। তারা যেভাবে জীবনযাপন করে আমরাও সেভাবে জীবনযাপন করব। তারপর তারা দুজন একসাথে কিস করতে থাকে। অসাধারণ একটা রোমাঞ্চকর মুহূর্ত আমরা সেখানে দেখতে পাই। আর তারা একে অপরকে দেখে দুজন হাসি দিতে থাকে। এপাশে সোজিন রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। তারপর তার সামনে হঠাৎ করে চলে আসে লি সিয়ং। তাকে দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। লি সিয়ং হাসতে থাকে আর বলে সোজিন বাবা তোমাকে একটা গিফট দিতে বলেছে আমাদের প্রিয় প্রিন্সেসের জন্য। তারপর সে হাতুড়টি বের করলে সোজিন অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর সে পাগলের মতো হাসতে থাকে। সেই সময় তার মনে পড়ে তার বাবার কথা। ছোটবেলায় দেখেছিল তার বাবা হাতুড়টি নিয়ে সেখানে সে দাঁড়িয়েছিল। বর্তমান সময়ে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর লি সিয়ং সোজনের হাত সে চেপে ধরে। তারপর তাকে হাতুড় দিয়ে মারতে গেলে তার সামনে এসে বাঁচিয়ে ফেলে তার বড় ভাই ইউন হো। হাতুড়টি বাড়ি লাগার কারণে সে অনেক বেশি ব্যথা পায়, যেটি দেখে সোজিন সে অনেক বেশি ভয় পাচ্ছিল। তারপর আবারও মারতে আসলে তার হাতুড়টি সে আটকে ফেলে এবং বলে অনেক হয়েছে, এখন আমি তোকে আর কোনোভাবেই ছাড়বো না। তুই যদি আমার ছোট বোনকে হাত দিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। লি সিয়ং ইউন হোকে হাতুড় দিয়ে অনেক জোরে আবারও সে মারে আর বলে ব্যথা পেয়েছো তুমি, আমি তো তোমাকে মেরে ফেলার জন্য এসেছি। ইউন হো আবারও তাকে মারতে গেলে সে তখন ইচ্ছামতো তাকে হাতুড় দিয়ে মারতে থাকে। সোজিন তার বড় ভাই এই অবস্থা দেখে সে চিৎকার দিয়ে থাকে আর বলতে থাকে সাহায্য করুন আমাদেরকে। সেই সময় ইউন হো লি সিয়ংকে আটকাতে গেলে তাদের দুজনের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। ইউন হোকে সে পাগলের মতো মারতে থাকে। এসব দেখে সোজিন তার বড় ভাইকে বাঁচানোর জন্য সে লি সিয়ংকে তার হাতে থাকা ব্যাগ দিয়ে ইচ্ছামতো মারতে থাকে। তারপর আবারও তাকে মারতে গেলে সেই সময় আশেপাশে মানুষ চলে আসলে তাকে দেখে সে ওখান থেকে পালিয়ে যায়। সোজিন ইউন হো এই অবস্থা দেখে সে অনেক বেশি কান্না করতে থাকে। সেই সময় তার বড় ভাই বলে তুমি তোমার চাকরি থেকে রিজাইন করে দাও। তারপর তাকে হসপিটালে নিয়ে যেতে চাইলে তখন সে বলে আমি হসপিটালে যেতে চাই না, পুলিশ আমাকে দেখতে পেলে অ্যারেস্ট করে ফেলবে। এখন পর্যন্ত যত দুর্ঘটনা ঘটেছে সবগুলোর দায় আমার উপর চেপে দিবে। সোজিন ইউন হোকে বলে আমি আর মা জানি তুমি এই ধরনের অপরাধ কখনোই করতে পারো না। তারপর তার বড় ভাই বলে এই ব্যক্তিকে দেখলে তুই পালিয়ে যাবি আর মাকে খেয়াল রাখবে। এই কথা বলে সে চলে যেতে লাগলে তখন সোজিন বলে যাই বড় ভাই আমাদের রেস্টুরেন্টে এসেছিল আর একটা ছবি দেখেছিল, এটা তো সেই ছেলেটি যে তোমার বন্ধু হয়, তুমি নিজের প্রতি খেয়াল রেখো বলে সে ওখান থেকে চলে যায়। তারপর চাইডোজেন দৌড়ে সে বাসায় চলে আসে। তখন সে দেখতে পায় তার মা তার বোনের ব্যান্ডেজ করে দিচ্ছে। তাকে জিজ্ঞেস করে তুমি কি তার চেহারা দেখেছো? সে বলে আমি এত বেশি ভয় পেয়েছিলাম তার চেহারা ভুলে গিয়েছি। সোজিন বলে ইউন হো অনেক সে ব্যথা পেয়েছে, মাকে খেয়াল রাখার কথাও সে বলেছে। তারপর আমরা দেখতে পাই ইউন হো তার শরীরে অনেক বেশি পরিমাণে ব্যথা লাগার কারণে সে একা একা নিজের ট্রিটমেন্ট করতেছে। তার বডিতে প্রত্যেকটা জায়গায় সে অনেক বেশি পরিমাণে আঘাত পেয়েছে। তারপর তার মনে পড়ে গিলমন অন ছোট থাকতে তাকে বলেছিল তুই কখনো কি কাউকে মার্ডার করেছিস? জীবনে তুই যত খারাপ কাজ করিস না কেন এর থেকে খারাপ কাজ কোনো কিছুই হতে পারে না, যেটি সে তখন ভাবতে থাকে। তারপর যাই তার বড় ভাইয়ের বাসায় আসলে দেখতে পায় সে অসুস্থ হয়ে পড়ে আছে। ডক্টরের কাছে নিয়ে যেতে বললে তখন তার বড় ভাই বলে তুমি প্লিজ চাইডোজেনের সাথে কোনো দেখা করো না, সে এখন যত কিছুই হয়ে যাক না কেন ইউন হিজার সন্তান সে, তাদের দুজনের ব্লাড কিন্তু একই, আমাদের বাবা ও মাকে কিন্তু তার বাবাই মার্ডার করেছে। যাই তার বড় ভাইকে বলে সে তার বাবার মতো না, সম্পূর্ণ আলাদা। গিলমন অন বলে তোমার এখন মনে হতে পারে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো সবকিছু বদলে যাবে, তুমি যতবার
তাকে দেখবে ততবারই তুমি না চাইলেও তার বাবার কথা তোমার বারবার মনে পড়বে। তারপর আমাদের মা বাবার কথা সব থেকে বেশি তোমার মনে পড়বে। যাই বলে যে কোনো কিছুই হয়ে যাক না কেন, তার কোনো কিছুই ভুল সেখানে ছিল না। তার বড় ভাই বলে, আমি জানি তার কোনো কিছু ভুল ছিল না, তুমি একটা সময় আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে। সারাটি জীবন তুমি এইভাবেই কষ্ট পেয়ে যাবে যেভাবে আমি কষ্ট পাচ্ছি। তারপর আমাদেরকে অতীতের সিন দেখানো হয় যেখানে জাহিদ ফ্যামিলি মেম্বাররা গিলমন অনকে নিয়ে অনেক বেশি কথা বলতে থাকে, কারণ সে তাদের আসল পরিবারের অংশ না। তার নামে একটা কেসও রয়েছে। সে তখন বলে, আমার নাম আমার বাবা মা দিয়েছে, আমাকে আমার ফ্যামিলি থেকে বের করে দিয়ে যাইকে নিতে চান সেটি আমাকে বলুন। আমাদের সব সহায় সম্পত্তি সমানভাবে ভাগ করে দেওয়া আছে, তাই আপনারা কোনো কিছুই পাবেন না। আচ্ছা, আমার বোনকে কাউকে নিতে হবে না, আমি আমার বোনের খেয়াল নিজেই রাখবো, আমার মা বাবার টাকা কোনো কিছুর প্রয়োজন নেই। তার ভাই সবকিছু কথা সে বাইরে থেকে শুনতেছিল আর সে কান্না করতেছিল। তার বড় ভাই আরো বলে, আমি যখন বড় হয়ে যাব আপনাদের সবার অর্থ আমি পরিশোধ করে দিব, এই জন্যই প্লিজ আপনারা কোনো টেনশন করবেন না। তারপর সে তার বোনের কাছে এসে অনেক বেশি কান্না করতে থাকে আর বর্তমান সময় তার বোনকে সে বলে, আমি সব সময় তোমার পাশেই থাকবো। অপরদিকে চাইল্ড্রেন বাসায় তার ছোট বোনের এই অবস্থা দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর ছোটবেলার কথা মনে পড়ে। তাকে বলেছিল, আমি সব সময় তোমাকে রক্ষা করব, তুমি যেখানেই থাকো না কেন আর যার সাথে থাকো না কেন আমি তোমাকে রক্ষা করব। এসব কথা সে ভাবতে থাকে। অপরদিকে লি সিয়ং ইউনহু ছবি নিয়ে সে হাসতে থাকে আর চাইল্ড্রেনের কথা সে ভাবতে থাকে। তাকে বলেছিল, ইউনহিজা ছাড়া তোর তো কোনো যোগ্যতাই নেই। এসব ভেবে তার মাথা পুরো খারাপ হয়ে যেতে থাকে। এই পাশে জেল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ইউনহিজাকে। গাড়িতে ওঠার আগে জেলখানার দিকে তাকিয়ে সে হাসতে থাকে। তারপর গাড়িতে উঠলে তাকে নিয়ে পুলিশ অফিসাররা যেতে থাকে। রাস্তা দিয়ে যাওয়ার পথে দড়ি দিয়ে সিগন্যাল দেয়া থাকলে সে বুঝতে পারে, তখন সেখানে থাকা চেয়ার সে ধরে বসে। তারপর গাড়ির সামনে যেতে লাগলে সেই সময় সেখানে ব্লাস্ট হয়ে যায় আর গাড়িতে গিয়ে সেখানে থাকা দেওয়ালে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানে থাকা অনেক আসামি ও পুলিশ অফিসার আহত হয়ে যায়। ইউনহিজা পুলিশ বাসের জানালা ভেঙে সে বাইরে চলে আসে। এত বছর পর সে দুনিয়ার প্রকৃতি দেখে সে পাগলের মতো হাসতে থাকে। তারপর সে আশেপাশে পাহাড় দেখতে থাকে। সেই সময় একজন পুলিশ অফিসার তাকে বলে, তুমি কোথাও পালিয়ে যেও না, এখানেই থেমে যাও। তারপর সে বলে, এই পাহাড় কত সুন্দর একটা গন্ধ, তাই না স্যার? অনেকদিন পর আমার এত বেশি মজা লাগতেছে। তারপর সে সামনের দিকে তাকিয়ে থাকে। অপরদিকে পুলিশ স্টেশন থেকে তাকিয়ে থাকে চাইল্ড্রেন। তারপর সেখানে চলে আসে সেই পাহাড়ে পুলিশ ফোর্স। তারা এসে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে ইউনহিজা। চারিদিক থেকে তাকে ঘেরাও করে ফেলে। সবার দিকে সে তাকিয়ে থাকে, হাসতে থাকে। এ পাশে চাইল্ড্রেন, তার মা ও বোন সবাই মিলে বাসায় একসাথে খাবার খাচ্ছিল। সবাই তখন অনেক বেশি খুশি দেখাচ্ছিল। সেই সময় তারা নিউজে দেখতে পায় ইউনহিজাকে প্রসিকিউটর অফিসে নিয়ে যাওয়ার পথে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তারপর সে ওখান থেকে পালিয়ে যায়। যেটি শোনার পর তার মা পুরো চমকে যায়। সবাই তখন ভয়ে অনেক বেশি কাঁপতে থাকে। নিউজে আরো বলে, পুলিশ তাকে ট্র্যাক করার চেষ্টা করতেছে কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। ইউনহু তার বাবা জেল থেকে পালিয়ে যাওয়ার খবর দেখতে পেয়ে সে পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর যাই নিউজে পালিয়ে যাওয়ার সংবাদ শুনে সে ভয়ে পুরো স্তব্ধ হয়ে যায় আর তার পুরো শরীর ভয়ে কাঁপতে থাকে। তার মা বাবার ছবির দিকে সে তাকালে তখন তার অতীতে সেই মার্ডার হওয়ার সিনগুলো মনে পড়ে, কিভাবে সে তার বাবা মাকে হত্যা করেছিল। ইউনহিজা তাকে বলেছিল, আমার ছেলেকে যে সব ব্যক্তিরা দুর্বল বানিয়ে দিবে সবাইকে আমি মেরে ফেলবো, কেউ আমার হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। এইসব কথা ভেবে সে ভয়ে কান্না করতে থাকে। তারপর আমরা দেখতে পাই একটা সিঁড়িতে ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে। ইউনহিজা বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনো, আমি কে? তখন সে বাচ্চা মাথা নাড়িয়ে বলে না। তারপর সে বাচ্চাটি চলে গেলে তখন সে বলতে থাকে মনে মনে, এখন সময় চলে এসেছে শক্তি দেখানোর। একজন শয়তান, সে তার শক্তি দেখানোর জন্য কোনো সময় ওয়েট করে না। তারপর সে পাগলের মতো হাসতে থাকে আর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।